আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা আমাদের যে শূন্য থেকে জব গণিত প্রস্তুতির 15তম ব্যাচ, এই ব্যাচের ক্যালকুলেশনের যে ক্লাসগুলো হবে তার দ্বিতীয় ক্লাস উপস্থিত হয়েছে। আজকে মূলত আমরা দশমিক এবং ভগ্নাংশের সম্পর্ক দেখাবো। তো আমার সাথে এই মুহূর্তে যারা যুক্ত আছেন একটু আমাকে জানাবেন যে কথাটা স্পষ্ট কিনা আর এই বোর্ড ক্লিয়ার কিনা। কথা লেখা ক্লিয়ার থাকলে আমি শুরু করে দিব। কথা লেখা ক্লিয়ার থাকলে আমি শুরু করে দিব। কথা লেখা ক্লিয়ার কিনা? কথা লেখা ক্লিয়ার আছে? শুরু করব। আজকে আমরা খুবই মজার একটা ব্যাপার শিখবো, এটা আমাদের খুবই কাজে দেবে এবং এটা পারলে দেখা যায় আপনার ভালো লাগছে। শুরু করি তাইলে, আর অপেক্ষা না করি। আজকে আমাদের আজকের ক্লাসের যে মূল বিষয়টা হচ্ছে দশমিক ভগ্নাংশের রিলেশন। অর্থাৎ আমরা ফার্স্টে ভগ্নাংশ থেকে দশমিক বানাবো, দশমিক থেকে ভগ্নাংশ বানাবো। এটা কেন আমরা শিখবো? তার কারণটা হচ্ছে বিভিন্ন ক্যালকুলেশন করতে গিয়ে আমরা দেখি যে মাঝে মাঝে ভগ্নাংশ চলে আসে, দশমিক চলে আসে। তো এইগুলো আমরা শিখলে একটু দ্রুত সময়ে, কম সময়ে সমাধান করতে পারবো। ঠিক আছে? ফোকাসটা আপ ডাউন করতেছে না? আচ্ছা, ফোকাসটা সমস্যা সমাধান করে দিচ্ছি। ওকে, এবার ফার্স্টে আমরা শিখবো ভগ্নাংশ থেকে দশমিক। ব্যাপারটা আসলে কি? মনে করেন সাপোজ যে 35 নিলাম আমি, 35কে আমি 10 দিয়ে ভাগ করব। তাহলে এটা কিভাবে করব? রিলেশনটা কি? ভাগ করার সময় হরে, মানে যেটা ভাজক যদি এরকম থাকে 10, 100, 1000, 1 লাখ, 10 লাখ, মানে ভাগ করার সময় ভাজক যদি 1, 0 এরকম থাকে, 1 এর পর 0 থাকে, তাহলে এই ভাগটা করার নিয়মটা হলো আমরা এই সংখ্যাটা লিখবো যেটাকে ভাগ করব। লেখার পরে 1 এর পর যে কটা শূন্য সেই কয় ঘর আগে দশমিক। আরেকবার 1 এর পর যে কটা শূন্য সেই কয় ঘর আগে দশমিক। 1 এর পর একটা শূন্য, তাহলে 1 ঘর আগে একটা দশমিক দিয়ে দেব। নিয়মটা কি? উপরের সংখ্যাটা লিখবো, 1 এর পর যে কটা শূন্য সেই কয় ঘর আগে দশমিক। আরেকবার উপরের সংখ্যাটা লিখবো, 1 এর পর যে কটা শূন্য সেই কয় ঘর আগে দশমিক। যেমন আমরা যদি বলি 35 ভাগ 100, তাহলে কি করব? উপরে 35 লিখবো, 1 এর পর 2 শূন্য, 2 ঘর আগে দশমিক, 1 ঘর 2 ঘর দশমিক, সামনে শূন্য দিতেও পারেন, না দিলে সমস্যা নেই। এবার আমি যদি বলি 35 ভাগ 1000, তাহলে কি হবে? উপরের সংখ্যাটা আমরা লিখবো, 1 এর পর যে কটা শূন্য সেই কয় ঘর আগে দশমিক, 1 এর পর 3 দশমিক, 3 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর দশমিক। এই ঘরটা কেউ নাই, এই ঘরটা ফাঁকা, শূন্য বসাই দিতে হবে, যেখানে ফাঁকা সেখানে শূন্য। এবার যদি আমি বলি যে 35 ভাগ 10,000, 1 2 3 4, 10,000, তাহলে কি হবে? আমরা উপরের সংখ্যাটা লিখবো, দূরে লিখি, 4টা শূন্য, 4 ঘর আগে দশমিক, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর দশমিক, এই ঘরগুলো ফাঁকা আছে, শূন্য বসাই দিব। তাহলে আমাদের বেসিক থিওরিটা কি? থিওরিটা হলো ভাগ করার ক্ষেত্রে ভাজক যদি 1 এর পর শূন্য, মানে কি 10, 100, 1 লাখ, 10 লাখ এরকম হয়, তাহলে খুব ইজি, ওইটা আমরা ভাগ করে ফেলবো, উপরের সংখ্যাটা লিখে ফেলবো, 1 এর পর যে কটা শূন্য সেই কয় ঘর আগে দশমিক। আমরা আরেকটু প্র্যাকটিসে যাই, ঠিক আছে? কিরকম ব্যাপারটা একটু দেখেন।
তখন আমি বললাম 2 7 4 9, এটাকে বললাম ভাগ 1000 সাপোজ। এই ভাগটা কিভাবে করব? জাস্ট উপরের সংখ্যাটা লিখবো আমরা, একেবারে কয়টা শূন্য? 3টা শূন্য, তাহলে 3 ঘর আগে দশমিক, 1 ঘর 2 ঘর 3 ঘর দশমিক, আচ্ছা শেষ। এবার যদি বলে এরকম বড় একটা সংখ্যা, এটাকে বলবেন আমি এইটা দিয়ে ভাগ করব, কত? এখন আমরা ভাগটা করে কি হবে? উপরের সংখ্যাটা আমরা লিখে ফেলবো 4 6 9 0 5 7, একেবারে কয়টা শূন্য? 3 দিয়ে 6টা শূন্য, তাহলে 1 2 3 4 5 6 দশমিক, 7 দশমিক। এটা আমাদের শেখা জরুরি, কারণ এটা কাজে লাগবে আমাদের, ঠিক আছে? একটা করতে দিতে আপনাদের, একের পর শূন্য থাকলে ভাগ করার নিয়ম কি? উপরের সংখ্যাটা লিখবো না, যাকে ভাগ করব তাকে লিখবো, তারপর একের পর যে কটা শূন্য সেই ঘরে ঘরে দশমিক, আর কিছু এখানে নাই। তাহলে এটা আপনারা করেন একটু। এটা ভাগ করেন, কত হবে आंसर? কমেন্টে বলেন তো কত হবে, এটার आंसर কত হবে? দ্রুত বলেন, এটার आंसर কত? এগুলো কিন্তু জানা লাগবে আমাদের, শুধু মানে বেসিক বললে কাজে লাগবে, আমরা যদি ক্যালকুলেশনই না করতে পারি, এগুলো অনেক মাত্রা শেষে গিয়ে কাজে লাগবে, শতকরা অঙ্ক করতে গিয়া, বিয়োগ করতে গিয়া। ওকে, অনেকে आंसर দিয়েছেন, ধন্যবাদ। তাহলে আমরা উপরের সংখ্যাটা লিখব 34695। কয়টা শূন্য আছে? 5টা, তাহলে 5 ঘর আগে 1 2 3 4 5 দশমিক, সামনে এখানে একটা শূন্য দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। ওকে, তাহলে এটা আপনি কি করছেন এতক্ষণ? ভগ্নাংশ থেকে আপনি দশমিক বানাইছেন, ছিল কি ফ্র্যাকশন। এই যে ভালো করে দেখেন, যেমন আমি যদি বলি 47 ভাগ 10, তার মানে কি 4.7, এটা ছিল কি ভগ্নাংশ, ফ্র্যাকশন। এটা কি দশমিক ভগ্নাংশ বা দশমিক সংখ্যা, এই সাধারণ থেকে দশমিক বানাইছে। এবার উল্টা কাজটা করি, আসেন উল্টা কাজ করি। উল্টা কাজ কি রকম? ব্যাপারটা দেখেন, এই উল্টা কাজটা বেশি লাগবে আমাদের, দশমিক থেকে ভগ্নাংশ বানাবো আমরা, এইটাই আমাদের বেশি জানা লাগবে। দশমিক থেকে ভগ্নাংশ, ফ্র্যাকশন। আচ্ছা, আমি যখন 35 কে 10 দ্বারা ভাগ করছি, কি করছিলাম? 3.5। এবার 3.5 থেকে 35/10 বানাবো, 3.5। এবার মজার ব্যাপারটা দেখেন, এটা কি দশমিক বানাবো কি ভগ্নাংশ? তো ভগ্নাংশ মানে উপরে লব থাকবে, নিচে হর থাকবে। এবার দশমিক থেকে ভগ্নাংশ বানানোর জন্য নিয়মটা দেখেন, দশমিক থেকে ভগ্নাংশ বানানোর জন্য দশমিক বাদ দিয়া পুরো সংখ্যাটিকে লবে লিখতে হবে। ধরেন এরকম আছে, দশমিক বাদ দেওয়া মানে কি 35, ঠিক আছে? ধরেন এরকম আছে, দশমিক বাদ দেওয়া মানে কি 4। তাহলে দশমিক বাদ দিয়ে আমরা কোথায় লিখবো? লবে লিখবো। দশমিক বাদ দিলে কত হয়? 35। এবার দশমিকের পর যে কটা ডিজিট থাকবে একের পর সে কটা শূন্য, মানে দশমিকের জন্য একটা 1 দিব, একটা ডিজিট একটা শূন্য। তাহলে কি বললাম? দশমিক বাদ দিয়ে লিখবো আমরা লবে, আর দশমিকের পর যে কটা ডিজিট থাকবে একের পর সে কটা শূন্য হবে। যেমন সাপোজ যদি এরকম থাকে আমাদের 0.35, তাহলে এটাকে ভগ্নাংশ কিভাবে বানাবো? এটাকে দশমিক বাদ দিয়ে আমরা লবে লিখবো। দেখেন, এটাকে দশমিক বদলে কত হয়? সামনে শূন্য কোনো ভ্যালু নাই, তার মানে 35, সেটা লিখবো উপরে। দশমিকের পর 2 ডিজিট, একের পর 2টা শূন্য। এটা আমাদের খুবই কাজে দিবে ক্যালকুলেশন করার জন্য। দেখেন, আমরা আরো কিছু বড় বড় বিষয় দেখি এখানে। যেমন আমরা যেরকম করি, মনে করেন এরকম আছে সাপোজ। এখন এইটাকে আমরা ভগ্নাংশ কিভাবে বানাবো? এই পুরো সংখ্যাটাকে দশমিক বাদ দিয়ে লিখে দেবো 4 6 0 9 3। এবার দশমিক বাদ 2 দিলে একেবারে 2 শূন্য দিয়ে দেবো, শেষ। দাদা এটা বলেন তো কত হবে? এটা কত? এটার आंसरটা বলেন।
এটার অ্যান্সারটা বলেন। এটার অ্যান্সারটা বলেন, এটার অ্যান্সারটা কত হবে? যারা অ্যান্সার দিচ্ছেন না আপনারা কি বুঝতেছেন না কি এগুলো সব পারেন? কোনটা পারলেও কিছু করার নাই, কারণ আমরা মূল ক্লাস শুরু করার আগে মানে এই যে আমাদের যে লেকচার শিট আছে এই শিট ভিত্তিক ক্লাস করার আগে অবশ্যই এগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর যখন শিট ভিত্তিক ক্লাস হবে এখানে দেখেন সুন্দর করে আমাদের যে শিটে প্রথম অধ্যায় থেকে শুরু হবে, সংখ্যা পদ্ধতি থেকে শুরু হবে, ঠিক আছে? এইটা ধরে ধরেই সম্পূর্ণ শেষ করা যাবে এ টু জেড। ওকে, যারা অ্যানসার দিয়েছেন সবাইকে ধন্যবাদ। দেখেন এই যে সংখ্যাটা আছে এটাকে যদি আমরা দশমিক বাদ দিয়ে লিখি, ধরুন এরকম আমার কাছে আছে, দশমিকটা মুছে দিলাম, তার মানে কি 0 0 2 3 4, এই যে সামনের যে শূন্যটা মানে বাম পাশের যে শূন্য তার কোনো ভ্যালু নাই, ভ্যালুলেস, তাহলে কি হবে? 234। দশমিক এবার করে দিই 1 2 3 4, তাহলে 4টা শূন্য একের পরে 4টা করলাম। তাহলে আমাদের বেসিক জিনিসটা কি দাঁড়াইলো, মানে থিওরিটা কি দাঁড়াইলো? বেসিক জিনিসটা হলো দশমিক থেকে ভগ্নাংশ বানানোর জন্য দশমিক বাদ দিয়ে সংখ্যাটিকে লবে লিখবো, দশমিকের পর যে কটা ডিজিট থাকবে নিচে একের পর সে কটা শূন্য হবে, এইটা যেন আমাদের আর ভুল না হয়। এটা আমরা পারবো কিনা একটু লেখেন তো, পারবো কিনা? তাহলে আমরা দশমিকের গুণ শেখাবো, এটা পারবো কিনা। এখন একটা একটু ক্যালকুলেশন দেখাবো। পারবো? আচ্ছা দেখেন, মনে করেন এরকম আছে, ধরেন 1/4, এটা ভাগ করলে কত হয়? এটা ভাগ করলে কত হয়? এটা যদি ছোট আমরা বলতে পারি যে এটা 0.25 হয়, এটা আমরা বলতে পারি, ঠিক আছে? এখন এটা একটা স্মার্ট ক্যালকুলেশন আছে। স্মার্ট কি? মনে করেন আমরা তো একটু আগে দেখে আসলাম যে ভাগ করার সময় হরে যদি একের পর শূন্য থাকে, মানে ব্যাপারটা এরকম, যাকে দিয়ে ভাগ করবো সেটা যদি 10 100 1000 1 লাখ হয়, তাহলে সেই ভাগটা আমরা ইজিলি পারি, এটা আমরা সবাই জানি, তাই না? একটু আগে দেখে আসলাম। তাহলে এখানে 4 আছে, এটাকে কোনোভাবে কি একের পর শূন্য বানানো যায়? সেটা 10 হোক 1000 হোক 1 লাখ হোক বানানো যায় কিনা দেখেন। এখানে এরকম আছে, তা আমরা একটা কাজ করতে পারি, উপরে একটা 25 গুণ করলাম আর নিচে একটা 25 গুণ করলাম, কারণ আমরা একই সংখ্যা উপরে নিচে গুণ ভাগ করতে পারি, কারণ 25 কাটলে ওইটাই থাকে। এখন এটা কেন 25 নিলাম? কারণ আমি জানি 4 সাথে 25 গুণ করলে 100 হয়, তাহলে উপরে থাকলো 25 নিচে থাকলে 100। এখন এই ভাগটা আমার কাছে পানের মতো সোজা। কিরকম পানের মতো সোজা? উপরের সংখ্যাটা লিখবো, একের বদলে 2 বাড়ালে দশমিক, এটা হলো অ্যান্সার, ঠিক আছে? এবং আর একটু বড় যদি যাই, যেমন আপনাদের দশমিকের ভাগ যখন পড়াবো একটা ম্যাথ আছে যেটা এরকম আছে, ব্যাপারটা সম্ভবত এরকম, মানে একটা দশমিকের ভাগ করতে গিয়ে শেষের অ্যান্সারটা এরকম আসে। এখন এটা অপশনে নাই। এখন কেউ যদি এই 1কে 4000 দিয়ে ভাগ করতে যায় তার অনেক সময় চলে যাবে। তো আমাদের মাথায় যদি এই বুদ্ধিটা থাকে, সব জায়গায় কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না, বাট ম্যাক্সিমাম জায়গায় পারবো। ধর এই ভাগটা আমি কিভাবে করব? আমার স্মার্ট ওয়েটা কি? স্মার্ট ওয়েটা এরকম দেখেন, আছে কত? 4000। তো কোনোভাবে কি এর একের পর শূন্য বানানো যায়? একদম হুবহু এইটাই আছে। আপনাদের আমি এটা শেষ করে শীটে কত নাম্বার পাচ্ছি সেটা আমি দেখাই দিচ্ছি, এইটাই আছে। তো এটা ভাগ আমরা কিভাবে করবো? কত গুণ করলে একের পর শূন্য বানানো যায়? এটা 25 গুণ করলে বানানো যাচ্ছে, গুণন 25, উপরের 25 থাকলো, হ্যাঁ। এবার 4 25 100 আর এই 3টা শূন্য থাকলো, ঠিক আছে? এবার এই ভাগটা আমি পারবো না, পারবো, উপরের সংখ্যাটা লিখে ফেলবো, 5টা শূন্য, 5 ঘর আগে দশমিক, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর দশমিক, এগুলো শূন্য। আমাদের অ্যান্সার হয়ে গেল।
এবার এই ম্যাপটা আপনাদের যাদের কাছে শীট আছে যদি সামনে থাকে দেখতে পারেন, যেরকম এগুলো আমি কেন শেখাচ্ছি, এগুলো কেন দরকার। উনিশ নাম্বার, দশমিকের ভাগের 19 নাম্বার। এই যেখানে আপনাদের এই বইটি একটু, আমারটা একটু আগের ব্যাচের বই, আপনাদের আপডেট থাকবে একটু। 19 নাম্বার অঙ্ক দশমিকের ভাগের, দেখেন একদম এইটাই আছে বড় অ্যান্সার, এটা এটা দরকার আছে মনে হয় না, ঠিক আছে। আর যদি না পারি আমরা শূন্য বানাতে, তখন নরমালি নিয়ে ভাগ করে ফেলবো, বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা একটু দশমিকের গুণ শিখি। আমাদের একটা লাগবে দশমিকের গুণটা, হ্যাঁ দশমিকের গুণ ভাগের যে চ্যাপ্টার সেখানে তো করাবোই, জাস্ট আপনি একটু ধারণা রাখি। কারণ এক নাম্বার চ্যাপ্টার করতে গিয়ে এমন একটা কাজ আছে ভাজ্য ভাজকের শেষে দশমিকের গুণ, এখন যদি দশমিকের গুণ আমরা না পারি তাহলে এটা বুঝতে পারা অসুবিধা হয়ে যাবে। ওকে, একজন বছর বুঝতে পারেন না এই বিষয়টা, এখনো বোঝেন না, একটু আগে যেটা বুঝাইছি, মানে আবারও বিষয়টা দেখাই দিই, এটা বোঝেন না। এক মানে এই ভাগটা আপনি কিভাবে করবেন, এই ভাগটা আপনি যদি কোনো উপায় না দেন আপনি এইভাবে করবেন, তাই না। এককে আপনি 4 দ্বারা ভাগ করবেন, এটা একটা বড় ঝামেলা হয়ে যায় না, দশমিক নিয়ে আসা শূন্য নিয়ে আসা ঝামেলা হয়। তো এইটা আমরা একটু আগে যে কনসেপ্টটা শিখলাম যে একের পর শূন্য থাকলে সেই ভাগটা সহজ হয়ে যায়। এবার আপনি একটু চিন্তা করেন যে এখানে 4000 আছে, এইটাকে একের পর শূন্য সংখ্যা বানানো যায় কিভাবে। মানে এখানে 4000 আছে, একের পর শূন্য মানে কি গুণ করলে, মানে এখানে কি নিয়ে আসলে, কি করলে একের পর শূন্য, এটা আপনি চিন্তা করেন তো। এটা তো আমার ধরেন আসছে, ধরেন কোন একটা ম্যাথে এটা আমাদের অ্যান্সার আসছে, কিন্তু এটা দশমিকে ভাঙান। এখন আমার কথা হলো এইখানে 4000 আছে, কি করলে একের পর শূন্য আসে। আপনি একটা 25 গুণ করে দেন, উপরেও 25 গুণ করেন, নিচেও 25 গুণ করেন, কারণ আমরা একই সংখ্যা গুণ বা করতেই পারি, কোনো সমস্যা নেই। তাহলে গুণ করলে আসলে কি হয়, কেন গুণ করলাম, কারণ আমি জানি 4 25 100, তাহলে উপরে 25 থাকলো, আর 4 25 100, আর এখানে 3টা শূন্য। এখন এই বারটা তো আপনাকে আমি শিখে এসেছি একটু আগে ক্লাসে, আর যদি ক্লাসে লেট করে আসে থাকে তাহলে ক্লাসে দেখে বলবেন। উপরের সংখ্যাটা লিখবো আমরা, একের পরে শূন্য, 5টা শূন্য, 5 ঘর আগে দশমিক, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর দশমিক, এই ঘরগুলো ফাঁকা শূন্য বসাই দিলাম। মানে আমাদের ধাঁধা থাকবে, তার থাকবে নিচে একের পর শূন্য বানাবো। এই এখন আপনি যে প্রশ্নটা করছেন যে বুঝি নাই, আপনি আসলে কোনটা বোঝেন না আমাকে কমেন্টে বলেন, আমি আবার রিপিট করব। কি বোঝেন না, কি বোঝেন না একটু বলেন, কি বুঝি নাই আমরা। ধরেন 25 ছাড়া অন্য সংখ্যা দিয়ে হবে কিনা সেটাও আসে, সব মিলবে তা আমি কিন্তু বলিনি, কি কি মিলবে দেখেন। ধরেন এরকম থাকলো, সাপোজ এই ভাগটা করেন তো। একজন প্রশ্ন করছে 25 গুণ করতে হবে কিভাবে বুঝবো, তা মানে 4 আছে আপনার কাছে, ধরেন 4 আছে, 4 টাকা আছে, তো 4 কে 100 কিভাবে বানানো যায়, 4 কে 100 কিভাবে বানানো যায়। মানে আমাদের টার্গেট কি, একের পর শূন্য বানানো, সেটা 10 হইতে পারে, 100 হইতে পারে, 1000 হইতে পারে, 1 লাখ হইতে পারে, তাই না। তাহলে 4 এর সাথে কত গুণ করলে একের পর শূন্য আসে, 25 গুণ করলে তো আসে। এটা একটু খেয়াল করেন। আমার এই ভাগটা আমি করতে পারতেছি না, সাপোজ করতে পারতেছি না, এখন কি করা যায়। বা ধরেন এখানে 7 থাকতে পারে, সাপোজ এরকমও থাকতে পারে, এই ভাগটা আমি কিভাবে করবো, ক্যালকুলেশনের শর্টকাটটা কি। আমি আগে থেকেই জানি যে নিচে যদি কোনোভাবে একের পর শূন্য আমি বানাইতে পারি, আবারও বলছি সব ক্ষেত্রে সম্ভব হবে না, কারণ যেহেতু পরীক্ষা হলে ক্যালকুলেটর নাই, পরীক্ষকরা এমন ভাবে প্রশ্ন করবে মানে তারা আসলে আপনাদেরকে জানতে চায় যেটা আপনি জানেন কিনা। মানে একটু আগে যে 1/4000 দেখাইলাম ওটা কিন্তু প্রাইমারিতে আসছে, তার মানে প্রাইমারি আপনি শিক্ষক হবেন, ওই ক্যালকুলেশনটা আপনি জানেন কিনা সেটা টেস্ট করার জন্য ওইটা দিছে, এরকম হতে পারে। তো যাই হোক, ধরেন এই বারটা সাপোজ এখন নিচে কত আছে, আমার 50,000 আছে, এর সাথে কত গুণ করলে একের পর শূন্য আসে। আমরা জানি 5 20 100, তাহলে 20 গুণ করে দিই, উপরেটা 20 গুণ করি, নিচে একটা 20 গুণ করি, ঠিক আছে। তাহলে আমার 20 20 কাট লাগেটাই থাকতেছে, তাই না। এবার আমার ভাগটা কি হবে, 7 20 140, আর এখানে 5 20 100, আর কটা শূন্য থাকে, 4টা, 1 2 3 4।
এবার এই ভাগটা আপনারা পারবেন না, শূন্য শূন্য কেটে দেন, থাকে কত 14 ভাগে এটা। তাহলে কি করবেন, উপরের সংখ্যাটা লিখবেন, একের পর কটা শূন্য, 3 5টা শূন্য, 5 ঘর দশমিক, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর দশমিক, এগুলো যা আছে সব শূন্য দিয়ে পূরণ করে দেব, শেষ। হ্যাঁ 2 দিয়ে গুণ করলে হবে, একই কথা, আপনি 2 দিয়ে গুণ করলে হচ্ছে 5 2 10, 20 দিয়ে গুণ করলে হচ্ছে, আপনার ইচ্ছা, মানে মোট কথা একবার শূন্য বানালে হইলো। এটা 2 দ্বারা হয়, এই যে শূন্য শূন্য কাটলাম, এই টানটা আসতো না। ঠিক আছে, তাহলে 2 গুণ করব নাকি 25 গুণ করব এটা আমরা দেখলে বুঝতে পারবো, মানে কত গুণ করলে একের পর শূন্য হয়। ঠিক আছে, ওকে, এবারে তো আমরা দশমিকের গুণে যাই, তাহলে আমাদের হয়ে যাবে। দশমিকের গুণটা আমাদের শেখা জরুরি, এটা অনেকে হয়তো পারেন, এখানকার অনেকেই পারেন, তারপর আমরা চেষ্টা করি। ঠিক আছে, ওকে, এবার তাইলে আমরা দশমিকের গুণে গেলাম। ঠিক আছে, 1 নাম্বার কোশ্চেন, 0.1 0.01 0.001 সাপোজ এরকম আছে। এখন এই গুণটা আসলে করার ওয়েটা কি, কিভাবে করা যায়? দশমিকের গুণ করার ফার্স্ট স্টেপটা হলো দশমিক বাদ দিয়া সবগুলা পূর্ণ সংখ্যাকে গুণ করতে হবে, দশমিক বাদ দিয়া। ঠিক আছে, দশমিক বাদ দিয়া সবগুলা পূর্ণ সংখ্যাকে গুণ করতে হবে। আচ্ছা, এই যে সংখ্যাটা দেখতে পাচ্ছেন, এখানে দশমিক নাই মানে কি, 1 আছে। এই যে সংখ্যাটা দেখতে পাচ্ছেন, এখানে দশমিক নাই মানে কত, 1 আছে, সামনে শূন্য কোনো ভ্যালু নেই। তাহলে দশমিক বাদ দিলে এইখানে একটা 1 থাকে, দশমিক বাদ দিলে এইখানে একটা 1 থাকে, দশমিক বাদ দিলে এইখানে একটা 1 থাকে, তো তিনটা 1 গুণ করলে 1 হয়। তাহলে ফার্স্ট স্টেপটা হচ্ছে দশমিক বাদে সবগুলো সংখ্যা গুণ করতে হবে। আমি দশমিক বাদে সবগুলো সংখ্যা গুণ করে 1 পাইছি। এবার দ্বিতীয় স্টেপটা হলো দশমিক বাদে, মানে আমাদের দশমিকের পর কতটা ডিজিট আছে হিসাব করতে হবে। দশমিকের পর মোট কতটা ডিজিট আছে, এখানে আছে একটা, এখানে দুটো, তিনটা, 3 3 6টা, এইখানে মোট দশমিকের পর 6টা ডিজিট আছে, উত্তরেও 6 ঘর আগে দশমিক হবে। মানে কি, প্রশ্নে দশমিকের পর যে কয়টা ডিজিট থাকবে উত্তরে সেই কয় ঘর আগে দশমিক হবে। তাহলে এখানে কয়টা, 1 2 3 3 6টা, তাহলে 6 ঘর আগে দশমিক, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর দশমিক, এগুলো সুন্দর করে দিন বসাই দেন, অ্যান্সার শেষ। এই দশমিকের শূন্য দিতেও পারে, না দিলেও সমস্যা নেই। মানে জাস্ট দুইটা কথা কি বলছি বলেন তো, দশমিক বাদে সবগুলা সংখ্যা গুণ, স্টেপ 2 দশমিকের পর ডিজিট সংখ্যা হিসাব করা, প্রশ্নে দশমিকের পর যে কয়টা ডিজিট থাকবে উত্তরে সেই কয় ঘর আগে দশমিক হবে। ঠিক আছে, আরেকটা দেখি আমরা, ধরেন 2 নাম্বার, এটা আমরা কিভাবে গুণ করব? দশমিক বাদ এখানে থাকে 2, দশমিক বাদ এখানে থাকে 3, এখানে থাকে 4, তাহলে গুণ করেন, 3 3 গুণ 6, 4 7 24, তাহলে দশমিক বাদে হয় 24। দশমিক বাদে যদি সবগুলো সংখ্যা আমরা গুণ করি 24 হয়। এবার দশমিকের পর ডিজিট হিসাব করবেন, এখানে 1 ডিজিট, এখানে 2 ডিজিট, 3টা 3 3 5টা, তাহলে 5 ঘর আগে দশমিক হবে, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর দশমিক, এগুলো সুন্দর করে আমরা শূন্য করে পূরণ করে দেব। ঠিক আছে, আর যারা আগের কথা বোঝেন না, এগুলো আবার পড়াবো ভগ্নাংশের ক্লাসে, তখন বুঝবেন। সহজ জিনিস কেন বুঝতেছেন না? আরো দেখি, আমরা প্র্যাকটিস করি। ঠিক আছে, আমরা বিসিএস যে ম্যাথগুলো আসছে, প্রাইমারি যে ম্যাথগুলো আসছে, একটু প্র্যাকটিস করি। এই দশমিকের গুণটা কিন্তু সবার শেখা জরুরি, মানে শিখতেই হবে, এছাড়া কোনো উপায় নাই, শিখতেই হবে। ঠিক আছে, যেমন আমরা যদি একটা 3 নাম্বার কোশ্চেনটা প্র্যাকটিস করি, তাহলে এরকম আছে 0.3 গুণন 0.03 গুণন 0.003টা বিসিএস আসছে, এটা কত হবে দেখেন তো। নিচে তো কিছু লিখি নাই, দেখেন না কেন, এটা কত হবে বলেন?
চেষ্টা করেন সবাই, কয়েক সেকেন্ড লাগাতে হবে, কয়েক সেকেন্ড। এই তাও তো অনেকে ভুল করছে, ম্যাক্সিমাম ভুল করছে এখানে, ম্যাক্সিমাম। নিয়মটা যারা এখনো বোঝেন নাই, প্রথম কাজ দশমিক বাদে সবগুলা সংখ্যা গুণ করা। দশমিক বাদে এখানে থাকে কত? 3, এখানেও দশমিক বাদে শুধু 3, এখানেও 3, তিনটা 3 গুণ করলে কত হয়? 3 3 না 3 9 27, লিখলাম 27। এখানে এক ডিজিট, এখানে 3টা 3 3 6টা। এই প্রশ্নটার ভিতরে মোট দশমিকের পর 6টা ডিজিট আছে, তাহলে উত্তরে 6 ঘর আগে দশমিক হবে। 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর দশমিক, এগুলা সব শূন্য হবে। তো অনেকে ভুল করে ফেলছে। কেউ দিছে 5টা 6টা, অনেকে আবার এখানে 6টা শূন্য দিছে। নিয়মটা কি বলছে? দশমিক বাদে সবগুলা সংখ্যা গুণ করলে 27 আসে। এখানে 6টা ডিজিট আছে, উত্তর 6 ঘর আগে দশমিক হবে। 6টা শূন্য আপনি কেমন দিচ্ছেন? এটা সব ঘর হিসাব করতে হবে। এখনো অনেকে ভুল হচ্ছে, আরেকবার আরো কয়েকটা দেখাই, আপনাদের পারতেছেন, আরো কয়েকটা দেখাই, ঠিক আছে? ধরেন এরকম আছে, এটা প্রাইমারি প্রশ্ন, এটা করেন তো সবাই, এটা করেন। এটা কত হবে বলেন? এটা কত হবে দ্রুত? মানে দুইটা সেন্টেন্স জাস্ট মাথায় নিতে হবে আমাদের। দশমিক বাদে সবগুলা সংখ্যা গুণ করতে হবে। দ্বিতীয় কথাটা হলো প্রশ্নে দশমিকের পর যে কোনো ডিজিট থাকবে উত্তরে সেই কয়েকবার আগে দশমিক হবে। এর বাইরে তো কোনো কথা নাই এখানে, তাহলে ভুল কেন হবে? ওকে, দেখি এটা সঠিক হয়েছে কিনা। দশমিক বাদ থাকে তো 4, এখানে থাকে 2, এখানে থাকে 8, 4 দেখুন 8 8 64, লিখলাম 64। এখানে এক ডিজিট, এখানে 3টা 3 দিয়ে 5, তাহলে 5 ঘর আগে দশমিক, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর দশমিক, 3টা শূন্য। আর এই দশমিক জায়গায় শূন্য দিতেও পারেন, না দিতে পারেন, সমস্যা নেই, দিলে ভালো দেখায়। আবার এখানে আমাকে 4টা ডিজিট শূন্য দিচ্ছে, এক ডিজিট 2, তাহলে 5টা ডিজিট না, তাহলে 5টা ডিজিট হিসাব করেন, 1 2 3 4 5। ঠিক আছে, তাহলে আমরা পারবো দশমিকের গুণ কি পারবো কিনা? এবার একটা ছোট ব্যাপার দেখাই, যেখানে আপনাদের আবার ঝামেলা হইতে পারে, সেরকম একটা দেখাই। এটা এটা যদি আমরা করি, দশমিক বাদে এখানে থাকে 2, এখানে থাকে 1, এখানে থাকে 5, তাহলে 5 দ্বারা গুণ করলে কত হয়? 5 দ্বারা 10 হয়। দশমিক বাদে এখানে থাকে 2, এখানে থাকে 1, এখানে থাকে 5, তাহলে সবগুলো গুণ করলে 10 হয়। এখানে এক ডিজিট, এখানে এক ডিজিট, 2টা, আর 4টা ডিজিট, ঠিক আছে? তাহলে 4 ঘর আগে দশমিক, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর দশমিক, শূন্য হবে, ঠিক আছে? এখন এখানে কথা আছে, এখানে প্রশ্ন অনেকের ভুল হয়, সেই ভুলটা কিরকম? আচ্ছা এটা বাদ দেন, আমি একটু কথা বলি। আমি বললাম 0.5, আমি বললাম 0.50, আমি বললাম 0.500, আমি বললাম 0.5000, মানে আমার হাতের ডান সাইড ওই পাশে যে শূন্যগুলো আছে। এখন এই যে 4টা সংখ্যা আমরা লিখলাম, এর ডিফারেন্স কোথায়? কোনো ডিফারেন্স নেই,
মানে এই পাশের যে শূন্য কোনো ভ্যালু নাই, বাদ দেন একই কথা। মানে যাহাই 0.5 তাহাই 0.50 তাহাই 0.500 একই। তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছি, ধরেন এই ম্যাপটা আপনার পরীক্ষায় আসলো সাপোজ, আসার পরে এইটা অপশনে নাই, আপনি তো কি মানে কি ভুল পড়েছেন আপনি। আসলে এটাও যে কথা একই কথা। মানে এই যে ডান পাশের যে শূন্য পূর্ণ সংখ্যার পরে, ডান পাশে শূন্য বলতে কি পূর্ণ সংখ্যার পরে, এগুলো কিন্তু ধরতে হবে পূর্ণ সংখ্যার পরে, এটাকে আমরা না দিলেও সমস্যা নেই। মানে অপশনে এরকম থাকতেও পারে নাও পারে, এটাকে বলতে হবে যেখানে ভুল হতে পারে আপনাদের। মানে আমার যে বেসিক কথাটা সেটা হলো যে পূর্ণ সংখ্যার পর যে শূন্য থাকে ডান পাশে কোনো ভ্যালু নাই। মানে যদি ধরেন অ্যান্সার এরকম আসে আপনার, এখন অপশন এরকম আসছে, এটা দেখাবে এটা নাও থাকতে পারে, ঠিক আছে? দশমিকের গুণ আমরা পারবো? তাহলে আমি কি 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 বলছি বলেন? সিম্পল কিছু জিনিস পড়েছে, এগুলো সবার জানা কথা আবার জানাচ্ছি। সিম্পল দুইটা ব্যাপার, তিনটা কথা বলছে, তিনটা কথা। এক, ভগ্নাংশ থেকে দশমিক, দুই দশমিক থেকে ভগ্নাংশ, তিন দশমিকের গুণ, তিনটা কথা। আর আগের ক্লাসে পড়েছি তিনটা কথা কি? আগের ক্লাসে পড়েছি লসাগু কিভাবে করে, ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ। আর আজকে বললাম কি দশমিক ভগ্নাংশের রিলেশনশিপ এবং হচ্ছে আপনার দশমিক গুণ। এগুলো কিন্তু আবারও সামনে আমাদের চ্যাপ্টার ভিত্তিক চলে আসবে, কিন্তু এই ব্যাপারগুলো সব চ্যাপ্টারই কম বেশি আসে বিধে আমরা করে নিচ্ছি। তাহলে আমরা প্রথমে যেটা বলছিলাম যে ভগ্নাংশ থেকে দশমিক কি বলছি, একের পর শূন্য থাকলে সেই ভাগগুলো পানির মধ্যে সহজ। যদি কোনো সংখ্যাকে আমরা ভাগ করার ক্ষেত্রে একের পর শূন্য থাকে, তাহলে আমরা উপরের সংখ্যাটা লিখবো, একের পর যে করে শূন্য সে করে রাখবে দশমিক। দ্বিতীয় কথা বলছিলাম দশমিক থেকে ভগ্নাংশ, জাস্ট উল্টো কথাটা বলবো, দশমিক বাদ দিয়ে লবে লিখবো। তারপর আমরা কি বলছি যে দশমিকের উপর যে করে দিই একের পর সে করে শূন্য। তৃতীয় কথা দশমিকের গুণ, কি বলছিলাম দশমিকের গুণ, দশমিক বাদে সবগুলো সংখ্যা গুণ করব, তারপরে প্রশ্ন দশমিকের পর যে করে ডিজিট আছে উত্তর সেই করে দশমিক হবে। আমার এই মুখের সবগুলা কথা ম্যাক্সিমাম কথাই বইতে আছে, আপনাদের শীটে আছে, কিন্তু ওই শীটের আমাদের কোনো দরকার নেই, ওটা খালি জাস্ট চ্যাপ্টার ভিত্তিক করে যাবো। আমাদের কথাবার্তা সব ক্লাসই বলতে হবে, ওগুলা সবই শীটে আছে, ঠিক আছে? এগুলা আমাদের সবই শীটে আছে, একটাও কথা শীটের বাইরে খুব কমই আছে, মানে শীটে আছে আর কি। এই যে আমি দশমিকের যে কথাবার্তা বলছি ধরে ধরে বলা আছে। যাই হোক, আজকে আর পড়াবো না, আমাদের আর সম্ভবত একটা ক্লাস হইতে পারে, এরপরে আমাদের মেইন ক্লাস শুরু। আর এখানে সময় দিব না, এগুলো জাস্ট হিসাবের বাইরে আমি নিয়ে নিচ্ছি কিছু, কারণ বিগত ব্যাচগুলোতে এই সমস্যাগুলো আমি ফেস করছি। কিরকম সমস্যা দেখেন, আমাদের কাছে শীট আছে, একটা প্রশ্ন আছে 1 নাম্বার চ্যাপ্টারে বিশেষ করে, সেটা হলো 1 নাম্বার চ্যাপ্টারে আপনারা দেখেন এই যে এটা যেমন 80 নাম্বার, আমার শীটের 80 নাম্বার, আপনাদের দিয়ে একটা বেশি কম হতে পারে। ভাজক ভাগফলের 10 গুণ ভাজক 0.5 হলে ভাজ্য কত? এখন এই ম্যাথটা শেষে গিয়ে দশমিকের যে ভাগ আছে 5 কে 100 দ্বারা ভাগ করতে হয়, তারপরে এরকম আছে হ্যাঁ 0.5 গুণ 0.05। এখন এইগুলো যদি আগে থেকে ক্লিয়ার না থাকে, তাহলে ভাজক ভাজ্যের ম্যাথ করে যে এই কথা যদি আবার বলি, তার দুইটা মিলে 3-4টা মিলে কাহিনী হয়ে যাবে। যেমন এই ম্যাথের ভিতরে এইটা আছে, ঠিক আছে? তাহলে এই কনসেপ্টটা আমরা জানলাম, তাহলে এই ম্যাথটা করতে কি আমাদের এখন সহজ হবে, ঠিক আছে? যেমন আমরা যদি অধিক নিয়মে যাই, অধিক নিয়মে একটা কথা আছে যে বেশি হলে গুণ হয়, কম হলে ভাগ হয়, কিন্তু ভগ্নাংশের ক্ষেত্রে উল্টা। ভগ্নাংশের ক্ষেত্রে মানে বেশি হলে ভাগ হয়, কম হলে গুণ হয়, মানে উল্টা কথা। এগুলো যদি আমরা আগে থেকে জানি, তাহলে আমাদের ব্যাপারটা কি হবে, ম্যাথ করতে গিয়ে ওই প্রশ্নগুলো মাথায় আসবে না, অটোমেটিক আমরা মানে ক্যালকুলেশনটা বুঝে যাবো। মানে আমাদের ম্যাথ বোঝার পাশাপাশি ক্যালকুলেশন বোঝা। ধরেন একটা ম্যাথ আমাদের পিতা পুত্রের একটা ম্যাথ, এখন আমি বোঝাচ্ছি যে 5 বছর পরে বয়স এত হবে, বাবার বয়স ছেলের বয়সে এত গুণ হবে, কথা বোঝাচ্ছি। এখন ওই ম্যাথের মধ্যে যাই যদি আমার এরকম করা লাগে, ধরেন এরকম একটা আমাদের আছে, সাপোজ এই গুণটা আমি বললাম কি যে আড়াআড়ি গুণ করছি, AC = B। এখন কেউ যদি আমাকে বলে এটা বুঝি নাই, তখন তার এইটা যদি তার বুঝতে অসুবিধা হয়, আমি কিন্তু তখন বুঝি নাই বললে বোঝাচ্ছি যে আমি আড়াআড়ি গুণ করতেছি, বুঝাই বললাম, কিন্তু এইটা যখন তার সমস্যা হবে, তাহলে ওই যে ম্যাথের যে মেইন কথাটা বললাম সেটা তো বুঝবে কি, এইটাই সে বোঝে নাই, তাহলে সে যে ম্যাথের যে মেইন কথাটা বললাম যে 5 বছর পরে এত হবে না হবে, ওইটাই তো সে বুঝবে না। ম্যাক্সিমাম শিক্ষার্থী সমস্যা হলে পাটিগণিত, ম্যাক্সিমাম শিক্ষার্থী, এখানে আমরা সময় দেব বেশি। তো বীজগণিতে আমাদের বেশি সময় দিতে হবে, কারণ হলো BCS এর জন্য বীজগণিত এবং নিবন্ধনের জন্য বীজগণিত বেশি ইম্পর্টেন্ট।
প্রাইমারির জন্য পাটিগণিত আমাদের বেশি ইম্পর্টেন্ট। আর বিসিএস প্রিলিমিনারি যদি কথা বলি, তাহলে বিসিএস এর প্রিলিমিনারিতে বীজগণিত থেকে বেশি প্রশ্ন আসে, মানে সিলেবাস বড় বীজগণিতে। আবার এনটিআরসি এর যে প্রিলিমিনারি হয় সেখানে কি বীজগণিত থেকে বেশি প্রশ্ন হয়, পাটিগণিত থেকে কম হয়, জ্যামিতি থেকে কম হয়। আবার প্রাইমারিতে 20টা ম্যাথের মধ্যে মানে 11 থেকে 12টা প্রশ্ন, 10 থেকে 12 বলেন, শুধুমাত্র পাটিগণিত থেকে হয়। 4-5টা প্রশ্ন বা 6টা প্রশ্ন বীজগণিত থেকে হয়, আর 3-4টা জ্যামিতি থেকে হয়। যে এগুলো আমরা কোনটা প্রাইমারির জন্য গুরুত্বপূর্ণ, কোনটা বিসিএস এর জন্য গুরুত্বপূর্ণ, এগুলো আমরা টাইপ বাই টাইপ বলে দিব যখন যেটা করাবো, ঠিক আছে? ওকে, তাহলে আমি এই 3-4টা ক্লাসের লিংক সাজাই দিব, এগুলো ক্লিয়ার করে আমরা মেইন ক্লাসে শুরু করব। আজকে এই পর্যন্তই। এই টুকটাক বিষয়গুলো আর যারা জানেন, মানে এগুলো তো অনেকেই জানে এই ব্যাচে, এগুলো তারা এই বয়সে পড়ানোর কিছু নেই। যারা জানেন তারা আবার মানে ভুল ভাইবেন না, এগুলো অনেকে জানেন না বিধে আমরা করাই শুরু করতেছি, আপনাদেরও করতে তখন ভালো লাগবে। হ্যাঁ, মানে অনেকের আছে না যে একটু একবার বললে বুঝে যায়, আবার কেউ 2-3বার বললেও বুঝে না, কিন্তু আমাদের সমান তালে আগাইতে হবে, সবার তো আর বোঝার ক্ষমতা সেম না, ঠিক আছে? ওকে, তাহলে ভালো থাকেন, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আর হয়তো একটা ক্লাস নিতে পারি, এরপর আমরা আরেকটা ক্লাস সম্ভবত বীজগণিতের বেসিকটা নিতে পারি, নাহলে আমরা সরাসরি বেসিক ক্লাসে চলে যাবো, মানে শীতভিত্তিক। একজন বসে রিটার্ন ম্যাথ নিয়ে কথা বলেন। হ্যাঁ, রিটার্ন ম্যাথ নিয়ে তো অবশ্যই কথা বলবো, কেন বলবো না? রিটার্ন ম্যাথ নিয়ে তাহলে বলি, রিটার্নের জন্য স্পেসিফিক কিছু চ্যাপ্টার শতটা আমার দরকার হয় রিটার্নের জন্য, স্পেসিফিক কিছু চ্যাপ্টার এবং স্পেসিফিক কিছু ম্যাথ আছে যেগুলো রিটার্নে হুবহু আসে। যেমন 9 বছর একটা প্রশ্ন আছে যে চৌবাচ্চাটিতে চাটিতে, মানে আমি 11 থেকে 20তম নম্বরের কথা বলতেছি, চৌবাচ্চাটিতে চাটিতে কত লিটার পানি ধরে একটা প্রশ্ন আছে, মানে এটার অ্যান্সার সম্ভবত 192 লিটার, এই আপনাদের শীতেও আছে এটা। হ্যাঁ, সম্ভবত 192 বা 96 এরকম হবে। তো এই যে ম্যাথটা, এটা কাজও সময় নলচ বছর, এই ম্যাথটা এসআই নিয়ে পরীক্ষায় আসছে, এই যে পল্লীদের দুর্গোচনের ফিল্ড অফিসার সেখানে আসছে, মানে বিভিন্ন পরীক্ষায় ঘুরে গেছে, এইটাই দেয়, মানে 9 বছর থেকে প্রশ্ন করতে হলে এইটাই দেয়। তারপর আমাদের উৎপাদক বিশ্লেষণে একটা প্রশ্ন আছে যে লিভেন এক্স ওয়াই স্কয়ার এরকম কিছু একটা, মানে ওটা বাক্সের উপপাদ্য সাহায্য করা যায় আর কমন নিয়েও করা যায়। তো ওই ম্যাথটাও ঘুরে ফিরে বারবার পরীক্ষাতে আসে। আবার পরিমিতের রাস্তার ক্ষেত্রফল সংক্রান্ত যে প্রশ্ন, বা একটা পুকুরের পাড়ের মানে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, পুকুরের ভিতরে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, চারদিকে 2 মিটার 2 মিটার পার, তাহলে পাড়ের ক্ষেত্রফল কত বা রাস্তার ক্ষেত্রফল কত, এরকম যে প্রশ্নগুলো আছে মানে রাস্তার ক্ষেত্রফল সংক্রান্ত, এগুলো আপনার লিখিত পরীক্ষায় আসে। এগুলো কিন্তু আমরা বলে দিব, ঠিক আছে? এখানে লিখিত প্রশ্নগুলো কিন্তু আছে, ম্যাক্সিমাম লিখিত প্রশ্নগুলো আছে। লিখিত পরীক্ষার জন্য খুব বেশি চ্যাপ্টার পড়া লাগবে না, এটা আমরা টাইপ বাই টাইপ বলে দেবো যে কোনটা লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। যেমন ঐকিক নিয়মের শেষে কিছু ম্যাথ আছে যে 20 দিন পর কাজ করার পর 20 দিন পর দেখা গেল যে মাত্র 8/1 কাজ সম্পন্ন হয়েছে, বাকি কাজ সম্পন্ন হইতে আর কতজন শ্রমিক নিয়োগ করতে হবে। এখন ওই প্রশ্ন তো ম্যাক্সিমাম প্রিলি পরীক্ষায় আসবে না, ওটা কোথায় আসবে? ওটা রিটার্ন পরীক্ষায় আসবে, ওটা বিসিএস এর রিটার্নে আসে, মানে অলরেডি আসছে এরকম প্রশ্ন বিসিএস এর রিটার্নে। তারপর হচ্ছে আপনার বিভিন্ন 11 থেকে 20তম গ্রেডের পরীক্ষাতে আসে। এটা যখনই যে ম্যাথ করাবো ওটার সাথে সাথে বলে দেবো যে এটা কোন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। দিন শেষে আপনাকে A to Z পড়তে হবে, কারণ প্রশ্ন যে কিভাবে হবে এটা বলা যায়, মানে যে সাজেশনের পিছনে দৌড়ানো যাবে না। সাজেশন কেন সাজেশনে দৌড়ানো যাবে কখন? ধরেন আগামীকালকে আমার লিখিত পরীক্ষা, তখন আমি স্পেসিফিক চ্যাপ্টারের উপর ফোকাস বেশি দিব, নজর বেশি দিব, কিন্তু আমাকে তো সবই শেখা লাগবে, আমাকে সংখ্যা পদ্ধতিও শেখা লাগবে, আমাকে ত্রিকোণমিতিও শেখা লাগবে, উৎপাদকও শেখা লাগবে। কিন্তু সাজেশনের পিছনে দৌড়ানো যাবে না চাকরি পরীক্ষার জন্য, এটা ভুল। হ্যাঁ, ওই শীট বিক্রি হয়, মানে আমাদের পেজে খালি শুধু শীটের জন্য ফোন আসে, যদি 10টা ফোন আসে, আমরা বিক্রি করি না। কেন বিক্রি করি না? মানে এই শীটের জন্য ম্যাক্সিমাম পাগল কেন? এখানে একটা কথা আছে শর্টকাট টেকনিক সম্বলিত, মানে আমাদের ভিডিওতে অনেক শর্টকাট দেওয়া আছে, কিন্তু শর্টকাটগুলো আমরা শিখাই আমরা, যদিও এই বইতেও আছে, কিন্তু দিন শেষে বেসিকের কোনো বিকল্প নাই। ওটাও শিখাবো, কিছু টেকনিক্যাল ব্যাপার স্যাপার জানা উচিত, চাকরি পরীক্ষায় যদি সময় কম থাকে কিছু জিনিস জানা উচিত, কিন্তু গদ বাদা শর্টকাট পড়া ভুল। এটা করলে আমাদের নিজের পায়ে নিজেদের গোল মারা হবে। যে কথাটা বলছিলাম, এই সেটার জন্য প্রতিদিন মানুষ ফোন দেয়, ওদের সমস্যাটা আসলে কোথায়, কেন আমরা বিক্রি করতেছি না? কারণ এখানে কিছু ম্যাথকে আমি মানে অ্যান্সার কেটে দিছি বলতে পারেন, কিছু ম্যাথের অ্যান্সার আমি কেটে দিছি। কেন কেটে দিছি? কারণ এখানে যদি 100% সবগুলোর অ্যান্সার থাকে তাহলে আমি স্টুডেন্ট তো ক্লাসে পাবো না, আমার তো ক্লাসে স্টুডেন্ট দরকার। এবং এইখানে যে কথাটা বলছি এর থেকে বেশি কথা এখানে বলা যায়, মানে মুখের কথা এখানে নাই, আমি যেভাবে বোঝানোর চেষ্টা করবো এখানে তো সেটা দিতে পারি না। তো এই জন্য শীতের পিছনে দৌড়াইয়েন না, আল্লাহর হস্তে আপনারা এটাও সাথে রাখেন, এবং যে প্রশ্নটা আপনাদের মনে জাগে
যে ভাই এটা করলে হবে কিনা, আপনি আগে এটা শেষ করে দেখেন, তারপরে অন্য বই পড়েন, কোনো সমস্যা নেই। এর সাথে সহায়ক হিসেবে যে কোনো বাজারে যে কোনো বই রাখতে পারেন, কিন্তু আমার কথা হলো আপনি এটাকে শেষ করেন একবার, এইটা শেষ করে তারপর আমাকে বলেন যে ভাই এটা শেষ করছি এখন কি বই পড়বো, তখন আমি বলে দিব। মানে অনেকেই প্রশ্ন করে, ভর্তি হওয়ার আগে বলতেছে অনেকে যে ভাই এটা পড়লে হবে কিনা, এটা শেষ করেন আগে। এটা আপনার একটা চ্যালেঞ্জ, যেটা শেষ করবেন, একটু এটা ছোট মনে হতে পারে বাট আপনি শেষ করেন, ঠিক আছে? তো লিখিত পরীক্ষা অবশ্যই বলবো, মানে কথা তাহলে মানে বলতে ভুলে গেছিলাম, ভাইকে ধন্যবাদ যে বলছেন। ওকে, তাহলে আজকে শেষ করি, আগামী ক্লাস থেকে ইনশাআল্লাহ নতুন পরে আমরা দ্রুতই শীতের ক্লাসে ফিরবো। আল্লাহ হাফেজ। আবারও বলছি, সাজেশনের পিছনে চাকরি পরীক্ষার জন্য দৌড়ানো যায় না। হ্যাঁ, টপিক বিশ্লেষণ একটা ব্যাপার আছে, টপিক বিশ্লেষণ করে পড়তে হয়। যেমন আপনি ধরেন আপনার 2-3 দিন পর বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা, অবশ্যই আপনাকে বিন্যাস সমাবেশ পড়তে হবে, সম্ভাবনা পড়তে হবে, অসমতা পড়তে হবে, মানে যে পরীক্ষা হবে তার আগে আমাকে সাজেশন নিয়ে ভাবতে হবে। বাট আমি যদি চাকরি প্রিপারেশনের একদম বিগিনিং মানে প্রথমেই যদি শুরু করি যে সাজেশন, ভুল। বিভিন্ন মানুষ এসে বিক্রি করে না খাদ্যের সাজেশন, হ্যাঁ এইটার সাজেশন, মৎস্যের সাজেশন, কিচ্ছু না, বলো সব ভুয়া জিনিস ভাই, সব বিশেষের প্রশ্ন কপি করে দিয়ে দিয়েছে। মানে মেইন কথা হলো ব্যাংক বাদে ম্যাক্সিমাম চাকরি পরীক্ষার প্রশ্ন, ব্যাংক এবং আইবিএফ ফ্যাকাল্টি যে প্রশ্ন করে এটা বাদে হুবাহু বিশেষের প্রশ্ন আসে এবং কপি করে, ওই জিনিসটাকে কপি করা হয়, ঠিক আছে? তো এই জন্য সাজেশন ওইগুলো দিয়ে দেয়, অনেক সময় কমন করে। মানে আমরা কেউ সাজেশনের পিছনে যাব না, যদি আমি মানে খুব বেশি আমার অভিজ্ঞতা আছে এরকমও না, যতটুকু জানি বা শুনি সেটা বললাম, আপনাদের শেয়ার করলাম। আপনারা সাজেশনের পিছনে দয়া করে দৌড়ে না, সাবজেক্টিভ প্রিপারেশন আর ম্যাথে খুব ভালো করেন, ইংলিশে ভালো করেন, এমনি ভালো করতে পারবেন। মানে আমি যদি ম্যাথের দায়িত্ব নিয়েছি, ম্যাথের কথা বলতেছি যে আমার সাথে শেষ পর্যন্ত এই ক্লাসগুলো করেন, তারপর যদি আপনার ডেভেলপ না হয় আমাকে বলবেন, ঠিক আছে? আপনার ক্ষতিপূরণ দিব আমি ইনশাআল্লাহ, ঠিক আছে? ভালো থাকেন সবাই, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।